এখন আমার তড়িৎ রসায়নের টাইপ 2 নিয়ে আলোচনা করব। আমরা এর আগে টাইপ 1 শিখেছি, ফ্যারাডের প্রথম সূত্র থেকে কিভাবে আমরা ম্যাথগুলো করতে পারি। এবার আমরা দেখব টাইপ 2। টাইপ 2 হচ্ছে কোষ বিভব নির্ণয়। টাইপ 2 কি? কোষ বিভব অথবা ইএমএফ অথবা ইনট সেল নির্ণয়। টাইপ 2 তে আমার আসতে পারে কোষ বিভব নির্ণয়, অথবা বলতে পারে ইএমএফ নির্ণয় করো, অথবা বলতে পারে ইনট সেলের মান নির্ণয় করো। সব কিন্তু একই কথাবার্তা। এখন আমরা এখানে একটা সূত্র শিখবো, বাকিগুলো আমরা নিজেরা কনভার্ট করে নিব। ঠিক আছে, আমরা একটা সূত্র আগে দেখি। একটা সূত্র এখানে আমরা শিখবো, সেটা হচ্ছে ইনট সেল ইকুয়াল টু অ্যানোডে কি হয়, সবসময় জারণ হবে, তাহলে অ্যানোডে অক্সিডেশন প্লাস ক্যাথোডে কি ঘটবে? ক্যাথোডে ঘটবে কিন্তু রিডাকশন বা বিজারণ বিক্রিয়া। আমার এই একটা সূত্র মাথায় রাখতে হবে, ইনট সেল ইকুয়াল টু ই অফ অ্যানোডে ঘটবে অক্সিডেশন আর ক্যাথোডে ঘটবে রিডাকশন। এই সূত্রটা মনে রাখার সাথে সাথে আমাদের দুইটা লাইন মনে রাখতে হবে একটু, তাহলে আমরা এই একটা সূত্র দিয়ে কাজ করতে পারবো। যেমন দুইটা লাইন হচ্ছে, জারণ বিভবের মানের আগে চিহ্ন পরিবর্তন করে দিলে সেটি বিজারণ বিভব হয়ে যায়। বিজারণ বিভবের মান হয়ে যায়। জারণ বিভবের মানের আগে যদি আমরা চিহ্ন পরিবর্তন করে দেই, তাহলে সেটি বিজারণ বিভবের মান হয়ে যাবে। একইভাবে আমরা যদি বিজারণ বিভবের মানের আগে চিহ্ন পরিবর্তন করে দিলে সেটি জারণ বিভবের মান হয়ে যায়। জারণ বিভবের মান হয়ে যায়। তাহলে আমার এখানে ইনট সেলের একটা সূত্র মাথায় রাখতে হবে, ইনট সেল ইকুয়াল টু অ্যানোডে হবে অক্সিডেশন আর ক্যাথোডে হবে রিডাকশন। এইটা মনে রাখার সাথে সাথে আমার দুইটা লাইন একটু মনে রাখতে হবে, যে জারণ বিক্রিয়া বা জারণ বিভবের মানের যে পূর্বে যদি আমরা চিহ্নটা পরিবর্তন করে দেই, তাহলে সেটা বিজারণ বিভবের মান হয়ে যাবে। আবার বিজারণ বিভবের মানের পূর্বে যদি আমরা চিহ্ন পরিবর্তন করে দেই, তাহলে সেটা জারণ বিভবের মান হয়ে যাবে। এখন আমার একটাই সূত্রে কি লাগবে, একটা হচ্ছে অক্সিডেশন আর একটা হচ্ছে রিডাকশন, বা একটা আমার জারণ বিভবের মান দেওয়া লাগবে আর একটা হচ্ছে বিজারণ বিভবের মান লাগবে। এখন আমরা এখানে প্রশ্নটা কিভাবে আসতে পারে সেটা যদি একটু দেখি। জিঙ্ক থেকে কোশ্চেন এভাবে আসতে পারে, জিঙ্ক থেকে 2+ = 0.76 ভোল্ট এবং কপার 2+ - 0.34 ভোল্ট হলে কোষ বিভব নির্ণয় করো। কোষ বিভব নির্ণয় করো।
এখানে ম্যাথ আছে জিঙ্ক থেকে জিঙ্ক 2+ এর মান দেওয়া আছে 0.76 ভোল্ট, কপার থেকে কপার 2+ এর মান দেওয়া আছে -0.34 ভোল্ট হলে কোষ বিভবের মান নির্ণয় করো। এখন দেখো আমার সর্বপ্রথম আইডেন্টিফাই করতে হবে এখানে যে দুইটা মৌল দেওয়া আছে এই দুইটা মৌলের ভিতরে সক্রিয়তা বেশি কার। এখানে দেওয়া আছে আমার জিঙ্ক আর কপার, জিঙ্ক আর কপার। এখানে কি দেওয়া আছে? জিঙ্ক দেওয়া আছে আর কপার দেওয়া আছে। এখন এই দুইটার ভিতরে সক্রিয়তা বেশি কার? সক্রিয়তার সিরিজ আমরা দেখছিলাম যে লিলিকে কেনা ম্যাকাইবার এলো যেন ফিরে, নিয়ে সোনা পাবো হয় কুলাঙ্গার হাজিয়াস পিটাবে আমায়। ওইখান থেকে আমরা জানতে পারি যে কপারের উপরে কিন্তু জিঙ্ক আছে, কপারের উপরে জিঙ্ক আছে, তাহলে কপার অপেক্ষা কিন্তু জিঙ্কের সক্রিয়তা বেশি হয়। আর যে উপরের দিকে থাকবে সে তার জারণ বিভবের মান বেশি হয়, আমি লিখে দিয়েছিলাম, সে কিন্তু জারণ বিক্রিয়া দেবে। আর যদি জারণ বিক্রিয়া কোথায় ঘটে? অ্যানোডে কিন্তু জারণ বিক্রিয়া ঘটে বা ইলেকট্রন ত্যাগ করবে। তাহলে দেখো ইলেকট্রন ত্যাগ মানে আমরা জানি জারণ। তাহলে এখানে দেখো জিঙ্ক থেকে জিঙ্ক 2+ হয়েছে, তাহলে জিঙ্ক থেকে যদি জিঙ্ক 2+ হয় তাহলে এটা জারণ বিক্রিয়া ঘটছে নাকি বিজারণ বিক্রিয়া ঘটছে? জিঙ্ক দুইটা ইলেকট্রন কিন্তু ত্যাগ করে দিছে, দিয়ে জিঙ্ক 2+ পরিণত হয়েছে। তার মানে বিষয়টা কিন্তু এরকম, এখানে জিঙ্ক কি করছে? দুইটা ইলেকট্রন ত্যাগ করে কিন্তু জিঙ্ক 2+ পরিণত হয়েছে। তাহলে এটা কি বিক্রিয়া? জারণ অর্ধ বিক্রিয়া। এটা হচ্ছে জারণ অর্ধ বিক্রিয়া। জিঙ্ক থেকে এখানে জিঙ্ক 2+ হয়েছে, তার মানে জিঙ্ক কিন্তু দুইটা ইলেকট্রন ত্যাগ করে দিয়ে জিঙ্ক 2+ পরিণত হয়েছে, তাহলে এটাকে আমরা বলবো জারণ অর্ধ বিক্রিয়া। আবার দেখো ঠিক একইভাবে কপার থেকে কপার 2+, তার মানে কপার দুইটা ইলেকট্রন ত্যাগ করে কপার 2+ পরিণত হয়েছে, তাহলে এখানে কপার কি হয়েছে? কপার দুইটা ইলেকট্রন ত্যাগ করে দিয়ে কিন্তু কপার 2+ পরিণত হয়েছে। তার মানে এটাও জারণ অর্ধ বিক্রিয়া, এটাও জারণ অর্ধ বিক্রিয়া। তার মানে দুইটাই কিন্তু আমার জারণ বিভবের মান দেওয়া আছে। কিন্তু আমার সূত্রে ইনট সেলের সূত্রে আমরা কি জানি? ইনট সেল, এটা যদি আমরা কোষ বিভবের মান নির্ণয় করতে যাই তাহলে আমার সূত্রটা আগে লিখি, তাহলে বুঝতে সুবিধা হবে। ইকুয়াল টু ইনট সেল ইকুয়াল টু অ্যানোডে কি ঘটবে? অ্যানোডে ঘটবে অক্সিডেশন প্লাস ক্যাথোডে কি ঘটবে? ক্যাথোডে ঘটবে রিডাকশন। ক্যাথোডে ঘটবে কিন্তু রিডাকশন। তাহলে আমার এই সূত্রে কোষ বিভবের মান, এই কোষ বিভবের মান নির্ণয় করতে গেলে আমরা এই সূত্রটা জানি। এই সূত্রে একটা আমার জারণ বিভবের মান লাগবে, একটা আমার বিজারণ বিভবের মান লাগবে। কিন্তু আমার প্রশ্নে কিন্তু দুইটাই জারণ বিভবের মান দেওয়া আছে, তাহলে আমার একটাকে কি করতে হবে? বিজারণ বিভবে কনভার্ট করতে হবে। তাহলে বিজারণ বিভবে কিভাবে কনভার্ট করে? জাস্ট জারণ বিভবের মানের পূর্বে যদি আমরা চিহ্ন পরিবর্তন করে দেই তাহলে সে বিজারণ বিভবের মান হয়ে যাবে। এখন যেহেতু দুইটাই জারণ বিভবের মান দেওয়া আছে, তাহলে আমরা কাকে বিজারণ বিভবে রূপান্তর করব? আমি বলেছিলাম সক্রিয়তা সিরিজের যে উপরের দিকে থাকবে তার সক্রিয়তা বেশি হবে, সে কিন্তু জারণ বিক্রিয়া দেখাবে, আর সক্রিয়তা সিরিজের যে নিচেই থাকবে সে কিন্তু বিজারণ বিক্রিয়া দেখাবে। তাহলে জিঙ্ক আর কপারের ভিতরে যেহেতু কপার জিঙ্কের নিচেই থাকে, এজন্য কপার কিন্তু বিজারণ বিক্রিয়া দেখাবে, বা আমরা এটাকে কনভার্ট করে বিজারণ বিভবে নিতে হবে। তাহলে এখানে আমরা একটু লিখি, জিঙ্ক থেকে জিঙ্ক 2+, এটার মান দেওয়া আছে কত? এটার মান দেওয়া আছে 0.76 ভোল্ট। এটা আমরা পরিবর্তন করা লাগবে না, কারণ কপারের থেকে জিঙ্কের সক্রিয়তা বেশি, জিঙ্ক জারণ অর্ধ বিক্রিয়া প্রদর্শন করবে, এজন্য এটা যেহেতু জারণ বিভবের মান এটাকে আমরা স্থির রাখলাম। কিন্তু কপারেরও দেখো দেওয়া আছে কিসের মান? জারণ বিভবের মান কিন্তু দেওয়া আছে কপারের ক্ষেত্রেও -0.34 ভোল্ট। কিন্তু আমার কপারকে কি করতে হবে? বিজারণ বিভবে রূপান্তর করতে হবে। তাহলে বিজারণ বিভবে রূপান্তর কিভাবে করব? এই যে জাস্ট জারণ বিভবে মানের আগে যদি আমরা চিহ্ন পরিবর্তন করে দেই তাহলে সেটা কিন্তু বিজারণ বিভবের মান হয়ে যাবে। তাহলে এটা আমরা চিহ্ন পরিবর্তন করে দিলাম, তাহলে এটাও কিন্তু উল্টায় যাবে, তখন কপার 2+ থেকে কপারে পরিণত হবে এবং এখানে মাইনাসের জায়গায় প্লাস হবে, +0.34 ভোল্ট। জাস্ট চিহ্ন পরিবর্তন করে দিলাম, এটা তখন উল্টায় যাবে। এই যে কপার 2+ থেকে কপার, এইটা মানে কি বোঝাচ্ছে? এইটা মানে এখানে বোঝাচ্ছে কপার 2+ এ কিন্তু দুইটা ইলেকট্রন গ্রহণ করছে,
গ্রহণ করে কিন্তু কপারে পরিণত হয়েছে, মুক্ত কপারে পরিণত হয়েছে, এজন্য এটা কিন্তু বিজারণ বিক্রিয়া। সুতরাং আমরা এখানে বিজারণ বিভবের মানও কিন্তু বের করে নিয়েছি। এখন আমার এইখানে মানগুলো জাস্ট বসালে ম্যাথ শেষ। দেখো তাহলে ইকুয়াল টু অ্যানোডে কে যাবে, জিঙ্ক যাবে, কারণ অ্যানোডে আমার জারণ বিক্রিয়া ঘটে, জিঙ্ক থেকে জিঙ্ক 2 প্লাস, প্লাস ক্যাথোডে কে যাবে আমার কপার, কপার 2 প্লাস থেকে আমরা কিসে পরিণত করে নিয়েছি, কপার 2 প্লাস থেকে কপারে কিন্তু আমরা পরিণত করে নিয়েছি। তাহলে এখানে যদি আমরা মান বসাই, এখানে যদি আমরা মান বসাই, জিঙ্ক থেকে জিঙ্ক 2 প্লাসের মান আমরা কত পেয়েছি, 0.76 দেওয়া আছে, তাহলে 0.76 প্লাস আমার এইখানে বিজারণ বিভবের মান কত দেওয়া আছে, কপার 2 প্লাস থেকে কপারে বিজারণ বিভবের মান কিন্তু এখানে দেওয়া আছে 0.34 ভোল্ট। তার মানে এখানে আমার অ্যানসার কত আসে, এই দুইটা যদি আমরা যোগ করে দেই তাহলে এখানে অ্যানসার আসে 1.1 ভোল্ট। এটা কিন্তু ইনট সেলের মান বা কোষ বিভব বা ইলেকট্রনিক মোটিভ ফোর্সের মান আমার কত, 1.1 ভোল্ট। এভাবে কিন্তু আমরা কোষ বিভবের মান খুব সহজে নির্ণয় করতে পারি। সবসময় মাথায় রাখতে হবে যে আমার প্রশ্নে দুইটা মৌল দেওয়া থাকবে, সক্রিয়তা বেশি কার সেইটা দেখতে হবে, বা সক্রিয়তা সিরিজের ওপরে কে আছে, যে ওপরে থাকবে সে জারণ বিক্রিয়া দেখাবে, আর যে নিচে থাকবে সে বিজারণ বিক্রিয়া দেখাবে। এখন আমার যদি দুইটাই জারণ মান দেওয়া থাকে, যেমন এই প্রশ্নে দুইটাই জারণ মান দেওয়া আছে, তাহলে আমরা খুব সহজে জানি একটাকে বিজারণ বিভাবে কিভাবে কনভার্ট করা লাগে। যার চিহ্ন জারণ বিভবের আগে চিহ্ন পরিবর্তন করে দিলে সেটা বিজারণ বিভব হয়ে যায়, আবার বিজারণ বিভবের আগে যদি চিহ্ন পরিবর্তন করে দেয় তাহলে সেটা জারণ মান হয়ে যায়। এই দুইটা কথা আমার মাথায় রাখতে হবে, তাহলে আমরা খুব সহজে কিন্তু এখানে জারণ বিভবকে বিজারণ বিভবে, বিজারণ বিভবকে জারণ বিভবে কনভার্ট করতে পারবো। কনভার্ট করলে আমার কিন্তু এই সূত্রের ভিতরে মান বসাই দিলে হয়ে যাবে ইকুয়াল ইনট সেল ইকুয়াল ইউ অফ অ্যানোডে অক্সিডেশন, ইউ অফ ক্যাথোডে রিডাকশন। তার মানে অ্যানোডে ঘটবে জারণ, ক্যাথোডে ঘটবে বিজারণ। সবসময় আমরা একটা জারণ বিভবের মান লাগবে, একটা বিজারণ বিভবের মান লাগবে। তাহলে এই প্রশ্নে দুইটাই জারণ বিভব যদি দেওয়া থাকে তাহলে একটাকে আমরা বিজারণ বিভবে কনভার্ট করে নিব, আবার যদি প্রশ্নে দুইটাই বিজারণ বিভবের মান দেওয়া থাকে তাহলে সক্রিয়তা সিরিজের যে ওপরে থাকবে তাকে আমরা জারণ বিভবে কনভার্ট করে নিব। কনভার্ট করে নিয়ে আমরা কোষ বিভবের মান বা ইলেকট্রনিক মোটিভ ফোর্স বা ইনট সেলের মান কিন্তু খুব সহজেই বের করতে পারি। এখন আমরা দেখব টাইপ 3, বিক্রিয়াটি স্বতঃস্ফূর্ত কিনা বা বিক্রিয়া ঘটবে কিনা। আমরা টাইপ 3 দেখবো এবার। টাইপ 3 তে কেমন ম্যাথ আসতে পারে, এখানে বলতে পারে বিক্রিয়াটি স্বতঃস্ফূর্ত কিনা বা বিক্রিয়া ঘটবে কিনা। বিক্রিয়াটি স্বতঃস্ফূর্ত কিনা, বিক্রিয়াটি স্বতঃস্ফূর্ত কিনা, অথবা প্রশ্ন আসতে পারে বিক্রিয়া ঘটবে কিনা, বিক্রিয়া ঘটবে কিনা, বিক্রিয়া ঘটবে কিনা। এখন এর পরবর্তী আমরা টাইপ 3, টাইপ 4, টাইপ 6 পর্যন্ত যতগুলো ম্যাথ করব সব কিন্তু 2 নাম্বার টাইপের উপরে ভিত্তি করে। 2 নাম্বার টাইপটা তুমি যদি ভালো করে বুঝতে পারো তাহলে এখানে 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার সব টাইপ কিন্তু খুব সহজে সলভ করা যাবে। তাহলে বিক্রিয়াটি স্বতঃস্ফূর্ত কিনা বা বিক্রিয়া ঘটবে কিনা যদি এমন প্রশ্ন থাকে তাহলে আমার এখানে দুইটা লাইন একটু মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে ইনট সেলের মান, ইনট সেলের মান যদি প্লাস বের হয়, ইনট সেলের মান যদি প্লাস হয় তাহলে বিক্রিয়াটি স্বতঃস্ফূর্ত, আর বিক্রিয়া যদি স্বতঃস্ফূর্ত হয় তাহলে অবশ্যই বিক্রিয়া কিন্তু ঘটবে। সুতরাং বিক্রিয়া ঘটবে। আবার ইনট সেলের মান যদি নেগেটিভ বের হয়, ইনট সেলের মান যদি নেগেটিভ হয়
তাহলে কি হবে, বিক্রিয়াটি স্বতঃস্ফূর্ত নয়, বিক্রিয়াটি স্বতঃস্ফূর্ত নয়, স্বতঃস্ফূর্ত নয়। স্বতঃস্ফূর্ত না হলে বিক্রিয়া কিন্তু ঘটবে না, সুতরাং বিক্রিয়া ঘটবে না, সুতরাং বিক্রিয়া ঘটবে না, বিক্রিয়া ঘটবে না। তাহলে পরীক্ষায় প্রশ্ন যদি আসে বিক্রিয়াটি স্বতঃস্ফূর্ত কিনা বা বিক্রিয়া ঘটবে কিনা, এরকম প্রশ্ন থাকলে আমার কি করতে হবে, ওই যে টাইপ 2 এ যে আমরা কোষ বিভবের মান বা ইনট সেলের মান বের করেছিলাম ওইটা এখানেও বের করতে হবে। বের করে জাস্ট আমরা দেখবো যে ইনট সেলের মানটা প্লাস আসছে কিনা ইনট সেলের মানটা মাইনাস আসছে। যদি প্লাস বের হয় তাহলে বিক্রিয়াটি স্বতঃস্ফূর্ত বিক্রিয়া ঘটবে, আর যদি ইনট সেলের মান মাইনাস বের হয় তাহলে বিক্রিয়াটি স্বতঃস্ফূর্ত নয় বা বিক্রিয়া ঘটবে না। তাহলে দেখি এখানে আমার কেমন টাইপের ম্যাথ আসতে পারে একটু আমরা দেখি। এখানে আমরা একটা কোশ্চেন দেখি, সিলভার থেকে সিলভার প্লাসের মান দেওয়া আছে 0.80 ভোল্ট এবং কপার 2 প্লাসের মান দেওয়া আছে -0.34 ভোল্ট হলে বিক্রিয়াটি স্বতঃস্ফূর্ত কিনা, বিক্রিয়াটি স্বতঃস্ফূর্ত কিনা, স্ফূর্ত কিনা, স্বতঃস্ফূর্ত কিনা, অথবা এখানে প্রশ্ন থাকতে পারে বিক্রিয়া ঘটবে কিনা, বিক্রিয়া ঘটবে কিনা। তাহলে আমরা কিভাবে বের করব, এখানে দেখো আমার ইনট সেলের মান যেভাবে বের করছিলাম আমরা ঠিক একই প্রসেসে ইনট সেলের মান বের করব বা কোষ বিভবের মান বের করব। বের করে যদি প্লাস বের হয় তাহলে আমরা বলবো বিক্রিয়াটি স্বতঃস্ফূর্ত বা বিক্রিয়া ঘটবে, আর ইনট সেলের মান যদি নেগেটিভ বের হয় তাহলে বিক্রিয়াটি স্বতঃস্ফূর্ত নয় বা বিক্রিয়া ঘটবে না। এখন আমি প্রথম আমাদের ইনট সেলের মান বের করার ক্ষেত্রে প্রথম স্টেপ কি দেখতে হবে যে আমার দুইটা যে মৌল দেওয়া আছে এই দুইটা মৌলের ভিতরে সক্রিয়তা সিরিজের ওপরে কে আছে, সক্রিয়তা সিরিজের ওপরে কে আছে। তাহলে এখানে দেখো এখানে দেওয়া আছে সিলভার দেওয়া আছে আর একটা কি দেওয়া আছে, কপার দেওয়া আছে। তাহলে সিলভার এবং কপারের ভিতরে সক্রিয়তা সিরিজের ওপরে কে আছে, ওপরে আছে, আমরা খুব সহজেই বলতে পারি কিন্তু কপার কিন্তু সক্রিয়তা সিরিজের ওপরে আছে, কপারের নিচে কিন্তু সিলভার। তাহলে সক্রিয়তা সিরিজের ওপরে যেহেতু কপার আছে তাহলে যার সক্রিয়তা বেশি হবে বা সক্রিয়তা সিরিজের যে ওপরে থাকবে সে জারণ বিক্রিয়া প্রদর্শন করবে, আর সক্রিয়তা সিরিজের যে নিচেই থাকবে সে কিন্তু বিজারণ বিক্রিয়া প্রদর্শন করবে। কিন্তু এখানে দেখো সিলভার থেকে সিলভার প্লাস আবার কপার থেকে কপার 2 প্লাস, মানে দুইটাই কিন্তু জারণ বিভবের মান দেওয়া আছে। তাহলে দুইটাই যদি জারণ বিভবের মান দেওয়া থাকে বা দুইটাই যদি বিজারণ বিভবের মান দেওয়া থাকে তাহলে আমরা একটা অন্যটাই কিভাবে চেঞ্জ করব, আমরা কিন্তু টাইপ 2 তে শিখেছিলাম জাস্ট চিহ্ন পরিবর্তন করে দিলে জারণ বিভবের আগে যদি চিহ্ন পরিবর্তন করে দেই সেটা বিজারণ বিভব হয়ে যাবে, আবার বিজারণ বিভবের আগে যদি আমরা চিহ্ন পরিবর্তন করে দেই সেটা জারণ বিভব হয়ে যাবে। তাহলে এখানে সিলভার থেকে সিলভার প্লাস, এই যে সিলভার থেকে সিলভার প্লাস এইটা অর্থ কি, এটা অর্থ হচ্ছে সিলভার একটা ইলেকট্রন ত্যাগ করে কিসে পরিণত হয়েছে, সিলভার প্লাসে পরিণত হয়েছে। তার মানে এটা আমরা খুব সহজেই বলতে পারি জারণ অন্তঃবিক্রিয়া। আবার কপার থেকে কপার 2 প্লাস এইটার অর্থ কি, এটার অর্থ হচ্ছে কপার দুইটা ইলেকট্রন ত্যাগ করে কপার 2 প্লাসে পরিণত হয়েছে। তার মানে কিন্তু দুইটাই জারণ বিভব দেওয়া আছে, আমার একটাকে বিজারণ বিভবে কনভার্ট করে নিতে হবে। কাকে বিজারণ বিভব কনভার্ট করে নিব, যার সক্রিয়তা কম। আমরা বলতে পারি কপারের নিচে কিন্তু সিলভার থাকে, সুতরাং সিলভারের সক্রিয়তা কিন্তু কপার অপেক্ষা কম, এজন্য আমরা সিলভারের যে জারণ বিভবের মান দেওয়া আছে জাস্ট এর আগে চিহ্নটা পরিবর্তন করে দিয়ে আমার বিজারণ বিভবে কনভার্ট করে নিতে হবে। তাহলে আমরা এখানে ম্যাথটা করি, এখানে কি দেওয়া আছে, কপার থেকে কপার 2 প্লাসের মান দেওয়া আছে কত, -0.34 ভোল্ট। এটা কিন্তু আমরা পরিবর্তন করা লাগবে না, কারণ সিলভার কপারের নিচে, পরিবর্তন করতে হবে সিলভারকে। তাহলে এখানে সিলভারের যে জারণ বিভবটা দেওয়া আছে সেটা একটু লিখে ফেলি, সিলভার থেকে সিলভার প্লাস
এটার মান দেওয়া আছে 0.80 ভোল্ট। তাহলে এটা তোমার জারণ বিভবের মান দেওয়া আছে, তাহলে এটাকে কিভাবে বিজারণ বিভবে কনভার্ট করতে পারবো? টাইপ 2 তে শিখেছিলাম, জাস্ট চিহ্ন পরিবর্তন করে দিলেই বিজারণ বিভবের মান হয়ে যাবে। তাহলে এখানে প্লাস 0.80 ভোল্টের আগে প্লাস চিহ্ন আছে, আমরা এটাকে মাইনাস চিহ্ন করে দিয়ে বিজারণ বিভবের মানে কনভার্ট করে নিব। তাহলে এটাও কিন্তু উল্টায় যাবে, তখন কি হবে? সিলভার প্লাস থেকে কি হবে? সিলভার হবে। এখানে মানটা জাস্ট -0.80 ভোল্ট, আমার কিন্তু এইটা বিজারণ বিভবে কনভার্ট হয়ে গেছে। এই যে সিলভার প্লাস থেকে সিলভার, এইটা দ্বারা কি বোঝাচ্ছে বলো তো? এইটা দ্বারা বোঝাচ্ছে সিলভার প্লাস এ কিন্তু একটা ইলেকট্রন গ্রহণ করে সিলভারে পরিণত হয়েছে। যেহেতু ইলেকট্রন গ্রহণ করছে, তাহলে অবশ্যই এটা বিজারণ অর্ধ বিক্রিয়া। এর জন্য আমরা কিন্তু এখানে চিহ্ন পরিবর্তন করে দিয়ে বিজারণ মানে কনভার্ট করে নিয়েছি। এখন আমরা কিন্তু খুব সহজে আমরা এখানে ইনট সেলের মান বের করতে পারবো, কারণ ইনট সেলের মান বের করতে গেলে একটা জারণ বিভবের মান লাগে, একটা বিজারণ বিভবের মান লাগে। আমরা একটাকে জারণ বিভবের মান পেয়েছি, আর একটা জারণ বিভব দেওয়া ছিল, সেটা সক্রিয়তা কম থাকার কারণে সেটাকে আমরা বিজারণ বিভবে কনভার্ট করে নিয়েছি। তাহলে এখানে যদি আমরা ইনট সেলের মান বের করতে যাই, তাহলে কিভাবে আমরা বের করতে পারবো? ইনট সেল আমার এখানে বের করতে হবে। তাহলে আমরা লিখতে পারি ইনট সেল ইকুয়াল টু ই অফ অ্যানোডে কি ঘটবে? অক্সিডেশন, প্লাস ই অফ ক্যাথোডে কি ঘটবে? রিডাকশন। তাহলে এখানে অ্যানোডে কে যাচ্ছে? অ্যানোডে যাচ্ছে কপার থেকে কপার 2+, এটা জারণ ঘটছে, তার মানে কপার 2+, প্লাস ক্যাথোডে কি ঘটছে? সিলভার প্লাস থেকে সিলভার, এটা কিন্তু আমরা বিজারণ বিভবে কনভার্ট করে নিয়েছি। তাহলে আমরা এখানে লিখতে পারি ই অফ সিলভার প্লাস থেকে সিলভার। জাস্ট মানগুলো আমরা এখানে বসাই দিব। এটার মান কত? -0.34 ভোল্ট, প্লাস আর এটার আমরা মান কত বের করে নিয়েছি? -0.80 ভোল্ট। তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি -0.34 -0.80, তার মানে এখানে আসে 1.14 ভোল্ট। তার আগে কিন্তু মাইনাস চিহ্ন। এখন আমরা টাইপ 2 এর অনুরূপ ভাবে কিন্তু সেম প্রসেসে আমরা কিন্তু ইনট সেলের মানটা বের করে নিয়েছি। এখন ইনট সেলের মানটা আমরা বের করে দেখছি যে এখানে কিন্তু ইনট সেলের মানটা নেগেটিভ আসছে, মাইনাস আসছে। এজন্য আমি কিন্তু লিখে দিয়েছি ইনট সেলের মান যদি মাইনাস বের হয়, তাহলে কিন্তু বিক্রিয়াটি স্বতঃস্ফূর্ত নয়। বিক্রিয়াটি যদি স্বতঃস্ফূর্ত না হয়, তাহলে কোনো ধরনের বিক্রিয়া এখানে ঘটবে না। তাহলে প্রশ্ন ছিল সিলভার থেকে সিলভার প্লাস এর মান দেওয়া ছিল 0.80 ভোল্ট, এবং কপার থেকে কপার 2+ এর মান দেওয়া ছিল -0.34 ভোল্ট হলে দেখাইতে হবে আমাদের বিক্রিয়াটি স্বতঃস্ফূর্ত কিনা বা বিক্রিয়া ঘটবে কিনা। তাহলে আমরা খুব সহজে এখানে ইনট সেলের মান বের করছি, বের করে দেখছি যে ইনট সেলের মানটা এখানে নেগেটিভ আসছে। যদি নেগেটিভ আসে, তাহলে বিক্রিয়াটি স্বতঃস্ফূর্ত নয় বা বিক্রিয়া ঘটবে না। আর যদি এখানে পজিটিভ মান আসতো, তাহলে বিক্রিয়া কিন্তু স্বতঃস্ফূর্ত হতো এবং বিক্রিয়া করতো। এরপরে আমরা টাইপ 4 দেখব। আমরা এবার দেখব টাইপ 4। টাইপ 4 এ এরকম থাকতে পারে, তড়িৎদ্বার নিয়ে কোষ গঠন করো যাতে সর্বোচ্চ বিভব পাওয়া যায়। তড়িৎদ্বার নিয়ে হেডলাইন পরীক্ষা এভাবে আসতে পারে, তড়িৎদ্বার নিয়ে কোষ গঠন করতে হবে। তড়িৎদ্বার নিয়ে কোষ গঠন করতে হবে। তড়িৎদ্বার নিয়ে কোষ গঠন করতে হবে। কোষ গঠন করতে হবে যাতে সর্বোচ্চ বিভব পাওয়া যায়। যাতে সর্বোচ্চ বিভব পাওয়া যায়। সর্বোচ্চ বিভব পাওয়া যায়। তড়িৎদ্বার নিয়ে কোষ গঠন করতে হবে যাতে সর্বোচ্চ বিভব পাওয়া যায়। পরীক্ষায় যদি প্রশ্ন এমন থাকে, তাহলে এখানে দুইটা কথা মাথায় সেম আমরা টাইপ 3 এর মতো, যেমন টাইপ 2 তে দুইটা কথা মনে রাখতে বলেছি, টাইপ 3 তে দুইটা কথা মনে রাখতে বলেছি, এখানেও আমার দুইটা কথা মনে রাখতে হবে। সেটা হচ্ছে যার জারণ মান বেশি, যার জারণ মান বেশি দেওয়া থাকবে, যার জারণ মান বেশি, যার জারণ মান বেশি, যার জারণ মান বেশি, সেটিকে
অ্যানোড হিসাবে ধরতে হবে বা সেটি অ্যানোডে যাবে, সেটি অ্যানোডে যাবে। এইখানে কিন্তু উল্টো পাল্টা হয়ে যায় যে কে অ্যানোডে যাবে কে ক্যাথোডে যাবে। এখানে কিন্তু এখানে মনে রাখতে হবে যার জারণ মান বেশি সেটাকে আমরা অ্যানোডে নেব, আর যার জারণ মান তুলনামূলক কম, যার জারণ মান অপেক্ষাকৃত কম, যার জারণ মান অপেক্ষাকৃত কম থাকবে, অপেক্ষাকৃত কম থাকবে, সেটি ক্যাথোডে যাবে, সেটি ক্যাথোডে যাবে। এখানে কিন্তু এই দুইটা লাইন আমাদেরকে মাথায় সেট করে নিতে হবে। যদি বলে তড়িৎদ্বার নিয়ে কোষ গঠন করো যাতে সর্বোচ্চ বিভব পাওয়া যায়, যদি এমন কোশ্চেন থাকে তাহলে আমাদেরকে দুইটা কথা সাথে সাথে মাথায় নিয়ে আসতে হবে। যার জারণ মান বেশি থাকবে সেটিকে আমরা অ্যানোড হিসাবে ধরবো, আর যার জারণ মান অপেক্ষাকৃত কম থাকবে সেটিকে আমরা ক্যাথোড হিসাবে ধরবো। এই অ্যানোড এবং ক্যাথোডে কে যাবে এটা যদি আমরা বুঝতে পারি তাহলে কিন্তু খুব সহজে আমরা এখান থেকে ইনট সেলের মান বা কোষ বিভবের মান কিন্তু বের করে বলতে পারবো যে এটা বিক্রিয়া স্বতঃস্ফূর্ত হবে, বিক্রিয়া ঘটবে কিনা, বা সর্বোচ্চ বিভব আমরা কখন পাবো। তাহলে এই দুইটা কনসেপ্ট দিয়ে আমার ইনট সেলের মান যদি বের করি তাহলে সেক্ষেত্রে সর্বোচ্চ পরিমাণ বিভব আমরা পাবো। সর্বোচ্চ পরিমাণ বিভব আমরা কখন পাবো? এই দুইটা শর্ত যদি আমরা পূরণ করে ইনট সেলের মান বের করতে পারি তাহলে কিন্তু সর্বোচ্চ পরিমাণ বিভব আমরা এখান থেকে পাবো। সেই দুইটা লাইন কি, যার জারণ মান অপেক্ষাকৃত যার জারণ মান বেশি দেওয়া থাকবে সেটিকে আমরা অ্যানোডে যাবে বা অ্যানোড হিসাবে ধরবো, আর যার জারণ মান ওইটা অপেক্ষা কম দেওয়া থাকবে, দুইটা থাকবে, যেটা বেশি দেওয়া থাকবে সেটাকে আমরা অ্যানোডে নিব, আর যেটা অপেক্ষাকৃত কম দেওয়া থাকবে সেটাকে আমরা ক্যাথোড হিসাবে নেব। তাহলে এখানে আমরা একটা ম্যাথ দেখি, ম্যাথ দেখলে আরো ক্লিয়ার হবে। দেখো আমরা একটু এখানে ম্যাথটা লিখি। সিলভার মান দেওয়া আছে -0.80 ভোল্ট এবং আয়রনের মান দেওয়া আছে 0.44 ভোল্ট হলে তড়িৎদ্বার নিয়ে কোষ গঠন করো, তড়িৎদ্বার নিয়ে কোষ গঠন করো যাতে সর্বোচ্চ বিভব পাওয়া যায়, যাতে সর্বোচ্চ বিভব পাওয়া যায়, সর্বোচ্চ বিভব পাওয়া যায়, যাতে সর্বোচ্চ বিভব পাওয়া যায়। এখন দেখো এইখানে যে মান দেওয়া থাকবে দুইটাই কিন্তু জারণ বিভবের মান দেওয়া আছে, সিলভারের মান দেওয়া আছে, আয়রনের মান দেওয়া আছে, দুইটাই কিন্তু জারণ বিভবের মান দেওয়া আছে। কারণ এখানে জারণ বিভবের মান দেওয়া থাকবে, আমরা যার জারণ বিভবের মান বেশি সেটাকে আমরা অ্যানোড হিসাবে ধরবো, আর যার জারণ বিভবের মান অপেক্ষাকৃত কম সেটিকে আমরা ক্যাথোড হিসাবে ধরবো। এখন দেখো এইখানে সিলভারের দেওয়া আছে -0.80 ভোল্ট এবং আয়রনের দেওয়া আছে 0.44 ভোল্ট। তাহলে কার মান বেশি দেওয়া আছে? অবশ্যই প্লাস চিহ্ন আয়রনের ক্ষেত্রে এটা কিন্তু প্লাস 0.44 ভোল্ট, আর এটা কিন্তু মাইনাস সিলভারের ক্ষেত্রে কিন্তু -0.80 ভোল্ট। এখানে কিন্তু চিহ্ন কাউন্ট করতে হবে। তাহলে এই দুইটার ক্ষেত্রে আমরা খুব সহজেই বলতে পারি আয়রনের জারণ মান কিন্তু বেশি দেওয়া আছে, সুতরাং আয়রনকে আমরা কি হিসাবে ধরবো? অ্যানোড হিসাবে ধরবো। আর এই যে সিলভারের যে মানটা দেওয়া আছে জারণ মান, এইটাকে আমরা ক্যাথোডে নিয়ে যাব। এখন আমরা ক্যাথোডে নিয়ে যদি আমরা সূত্র এখানে বের করি, আমরা সূত্র কি জানি? ইনট সেল ইকুয়াল টু ই অফ অ্যানোডে কি হবে? অক্সিডেশন, প্লাস ক্যাথোডে কি হবে? ক্যাথোডে হবে কিন্তু রিডাকশন, ক্যাথোডে হবে রিডাকশন। তাহলে দুইটা মানের ভিতরে আমরা কাকে অ্যানোড হিসাবে নিব? আয়রনকে আমরা কিন্তু এখানে অ্যানোড হিসাবে নিব। তার মানে আমরা এখানে বলতে পারি Fe থেকে Fe2+ এ পরিণত হয়েছে, এইটা জারণ বিভবের মান 0.44 ভোল্ট। আয়রন থেকে আয়রন 2+ 0.44 ভোল্ট, কারণ এইটার মান জারণ বিভবের মান বেশি, এটাকে আমরা অ্যানোড হিসাবে ধরবো, অ্যানোডে জারণ বিক্রিয়া ঘটবে।
আর যা জারণ বিভবের মান এইটার কম অপেক্ষাকৃত, এটা সিলভার, এই যে আয়রন অপেক্ষা সিলভারের কিন্তু কম, এজন্য আমরা এইটাকে কি ধরবো, ক্যাথোড হিসাবে ধরবো। তাহলে দেখো এখানে তো আমার দেওয়া আছে কি, এখানে কিন্তু দেওয়া আছে সিলভার থেকে, আমরা এটাকে কিসের, সিলভার প্লাস থেকে কিন্তু সিলভার, এটা কিন্তু আমরা ক্যাথোড হিসাবে ধরবো -0.80 ভোল্ট, -0.80 ভোল্ট। এখন দেখো আমরা এইটাকে একবারে কনভার্ট করে নিচ্ছি, আমরা আরেকটা লাইন লিখি তাহলে বুঝতে সুবিধা হবে। আমরা কিন্তু জারণ বিভবের মান পেয়ে গেছি, এখানে দুইটা জারণ বিভবের মান আমার দেওয়া আছে, এই দুইটা জারণ বিভবের মান নিয়ে তড়িৎদ্বার নিয়ে কোষ গঠন করতে হবে যাতে সর্বোচ্চ বিভব পাওয়া যায়। যদি আমার সর্বোচ্চ বিভব পাওয়া যায় এরকম যদি কোনো প্রশ্নে বলা থাকে, তাহলে ওইখানে দুইটাই জারণ মান দেওয়া থাকবে, দুইটাই কি দেওয়া থাকবে, জারণ মান দেওয়া থাকবে। তুমি ওইখান থেকে যার জারণ মানটা বেশি হবে সেটাকে বেশি দেওয়া থাকবে, সেটাকে তুমি অ্যানোড হিসাবে নিবা, আর যার জারণ মান অপেক্ষাকৃত কম দেওয়া থাকবে সেটাকে আমরা ক্যাথোড হিসাবে নেব। তাহলে এখানে আয়রনে যেহেতু -0.80 ভোল্ট এবং 0.44 ভোল্টের ভিতরে বড়কে 0.44 ভোল্ট, যেহেতু প্লাস আছে এর আগে, এর জন্য আমরা আয়রনকে কিন্তু অ্যানোডে নিব, আর অ্যানোডে কি বিক্রিয়া দেবে, জারণ বিক্রিয়া দেবে। জারণ মানে ইলেকট্রন ত্যাগ, আয়রন দুইটা ইলেকট্রন ত্যাগ করে আয়রন 2+ পরিণত হয়েছে বা প্লাস আয়নে পরিণত হয়েছে। আরেকটা দেওয়া আছে কি, সিলভারের জারণ মান দেওয়া আছে। সিলভারের জারণ মান কত দেওয়া আছে আমরা একটু দেখি, এখানে এভাবে দেওয়া আছে, সিলভার থেকে সিলভার প্লাস -0.80 ভোল্ট, এটা মানে তো জারণ, মানে সিলভার একটা ইলেকট্রন ত্যাগ করে সিলভার প্লাসে পরিণত হয়েছে, যার মান দেওয়া আছে -0.80 ভোল্ট। তাহলে আমরা এটাকে বিজারণে কনভার্ট করতে হবে, কারণ ক্যাথোডে তো আর, এই যে এখানে ক্যাথোডে তো আর অক্সিডেশন ঘটবে না, ক্যাথোডে কি ঘটে, রিডাকশন, কিন্তু আমার দুইটাতে জারণ মান দেওয়া আছে, এজন্য যার জারণ মান কম সেটাকে আমরা ক্যাথোডে নিয়েছি এবং সেটাকে আমরা ক্যাথোডে কনভার্ট করে কিন্তু নিতে হবে, কারণ এখানে কিন্তু ক্যাথোডে বিজারণ বিক্রিয়া ঘটবে। তাহলে এটাকে যদি আমরা বিজারণে কনভার্ট করি, সিলভার প্লাস থেকে হবে সিলভার, এখানে চিহ্নটা জাস্ট পরিবর্তন হয়ে যাবে 0.80 ভোল্ট। এটা কিন্তু একটু খেয়াল রাখতে হবে যে দুইটাই যদি সর্বোচ্চ, আমার যদি প্রশ্নে বলে তড়িৎদ্বার নিয়ে কোষ গঠন করো যাতে সর্বোচ্চ বিভব পাওয়া যায়, সেক্ষেত্রে আমার যার জারণ মান বেশি হবে সেটাকে আমরা অ্যানোড হিসাবে নিব, আর যার জারণ মান অপেক্ষাকৃত কম হবে সেটাকে আমরা ক্যাথোডে নিব, কিন্তু ক্যাথোডে নিয়ে কিন্তু সেটাকে আবার বিজারণে কনভার্ট করে নিতে হবে, কারণ ক্যাথোডে কিন্তু সবসময় বিজারণ বিক্রিয়া ঘটে, এখানে কিন্তু জারণ বিক্রিয়া ঘটে না, এজন্য আমরা জারণের মান কিন্তু এখানে বসাতে পারবো না, সেটাকে ক্যাথোডে কনভার্ট করে নিয়ে তারপরে আমার এখানে বসাতে হবে। এই জন্য এখানে যে প্রশ্নে সিলভার এবং আয়রন দেওয়া আছে, দুইটার ভেতরে মান বেশি কার, জারণ মান বেশি কিন্তু 0.44 আয়রনের, এই জন্য আয়রনকে আমরা অ্যানোড হিসাবে নিয়ে নিয়েছি, আর ক্যাথোড হিসাবে আমরা নিব কিন্তু সিলভারকে। কিন্তু সিলভারকে ক্যাথোড হিসাবে আমরা নিলাম, নেওয়ার পরে কিন্তু এই মানটা রাখলে হবে না। কেন হবে না? কারণ এখানে কিন্তু দুইটাই জারণ মান দেওয়া আছে, এইটাকে আমার ক্যাথোডে নিলাম এবং ক্যাথোডে নিয়ে এটাকে আমার ক্যাথোডে কি ঘটে, বিজারণ ঘটে, এই জন্য ক্যাথোডে নিয়ে এটাকে আমরা বিজারণ মানে কনভার্ট করে নিতে হবে। তারপরে এখানে আমার মান বসালে সর্বোচ্চ বিভব আমরা পেয়ে যাব। ই থেকে Fe থেকে Fe2+ প্লাস ই সিলভার প্লাস থেকে সিলভার, জাস্ট আমরা এখানে যে মান বসাই দেই 0.44 প্লাস 0.80, তাহলে এখানে মানটা কত আসে, এখানে মান আসে 1.24 ভোল্ট। তাহলে সর্বোচ্চ তড়িৎদ্বার নিয়ে কোষ গঠন করতে হবে যাতে সর্বোচ্চ বিভব পাওয়া যায়। এরকম যদি প্রশ্ন থাকে, তাহলে এখানে যেমন প্রশ্নটা আমরা নিয়েছি সিলভার এবং আয়রনের মান দিয়ে বলছি তড়িৎদ্বার নিয়ে কোষ গঠন করো যাতে সর্বোচ্চ বিভব পাওয়া যায়, তাহলে এরকম যদি প্রশ্ন থাকে তাহলে ওখানে দুইটাই জারণ মান দেওয়া থাকবে, দুইটাই জারণ মান থেকে আমরা যার অপেক্ষাকৃত জারণ মান বেশি সেটাকে আমরা অ্যানোড হিসাবে নেব, আর যার জারণ মান অপেক্ষাকৃত কম দেওয়া থাকবে সেটাকে আমরা ক্যাথোডে নিয়ে সেটাকে বিজারণ বিভবে রূপান্তর করে তারপরে যদি আমরা ইনট সেলের মানটা বের করি তাহলে কিন্তু এখানে সর্বোচ্চ পরিমাণ আমরা বিভব পাবো। এটা কিন্তু ভালো করে একটু বুঝতে হবে, দুইটাই কিন্তু জারণ মান, আমি আবার বলছি দুইটাই কিন্তু জারণ মান, যার জারণ মান বেশি সেটাকে আমরা অ্যানোড হিসাবে নেব, আর যার জারণ মান অপেক্ষাকৃত কম দেওয়া থাকবে সেটাকে আমরা ক্যাথোডে নিয়ে সেইটাকে কিন্তু ক্যাথোডে বিজারণ ঘটে বলে ক্যাথোডে নিয়ে বিজারণ বিভবে রূপান্তর করে তারপরে কিন্তু আমরা ইনট সেলের মানটা বের করব, বের করলে আমরা সর্বোচ্চ পরিমাণ বিভব পাবো। এই হচ্ছে টাইপ 4। এরপরে আমরা আলোচনা করব টাইপ 5 নিয়ে। আমরা এখন আলোচনা করব টাইপ 5 নিয়ে। টাইপ 5 এ কি থাকবে দেখো,
টাইপ 5। আমরা এখানে টোটাল 6টা টাইপ করলে এই চ্যাপ্টারটা আমার শেষ হয়ে যাবে সব। কিন্তু আমরা এটা 6টা টাইপের ভেতরে টেস্ট পেপারে যতগুলো বোর্ড কোশ্চেন আসছে সবগুলো এই 6টা টাইপের ভিতরে আছে। তার ভিতরে টাইপ 5 একবারে মোস্ট ইম্পর্টেন্ট, এটা হচ্ছে পাত্র নির্বাচন। পাত্র নির্বাচন, পাত্র নির্বাচন করতে হবে আমাকে, কোন পাত্রে দ্রবণ রাখা যাবে বা যাবে না। পাত্র নির্বাচন, পাত্র আমার নির্বাচন করা লাগবে। নির্বাচন তার মানে কি, কোন পাত্রে দ্রবণ রাখা যাবে। প্রশ্ন হবে কোন পাত্রে দ্রবণ রাখা যাবে, দ্রবণ রাখা যাবে অথবা যাবে না। যাবে না, কোন পাত্রে দ্রবণ রাখা যাবে অথবা কোন পাত্রে দ্রবণ রাখা যাবে না। আমরা এটা দুই ভাবে ব্যাখ্যা করতে পারি। পাত্র নির্বাচন কিন্তু আমরা দুই ভাবে ব্যাখ্যা দিতে পারি। পাত্র নির্বাচন আমরা দুই ভাবে ব্যাখ্যা করা যায়। পাত্র নির্বাচন এটা কিন্তু আমরা দুই ভাবে ব্যাখ্যা দিতে পারি। একটা হচ্ছে সক্রিয়তা সিরিজ দ্বারা ব্যাখ্যা দিতে পারি, সক্রিয়তা সিরিজ দ্বারা ব্যাখ্যা দিতে পারি, সক্রিয়তার সিরিজ, সক্রিয়তার সিরিজ দ্বারা ব্যাখ্যা দিতে পারি, সক্রিয়তার সিরিজ দ্বারা ব্যাখ্যা দিতে পারি। আর একটা হচ্ছে কোষ বিভব, কোষ বিভব, কোষ বিভব অথবা ইএমএফ, ইএমএফ অথবা ইনার্ট সেল নির্ণয়ের মাধ্যমে, কিন্তু ইনার্ট সেল নির্ণয়ের মাধ্যমে আমরা ব্যাখ্যা দিতে পারি। এখন আমাদের পরীক্ষায় আমরা এই কোষ বিভবের মান বা ইনার্ট সেলের মানটা দিয়ে ব্যাখ্যা দিব, তাহলে আমরা এখান থেকে সলিড নাম্বার পাবো। সক্রিয়তার সিরিজ দ্বারা কখন ব্যাখ্যা দিব, যখন খ দাগে প্রশ্ন আসবে যে এই দ্রবণের পাত্রে এই দ্রবণ রাখা যাবে কিনা, বা এই ধাতুর পাত্রে এই দ্রবণ রাখা যাবে কিনা, তখন আমরা সক্রিয়তার সিরিজ দ্বারা ব্যাখ্যা দিব। আর যদি কোনো মান দেওয়া না থাকে, গ দাগে বা ঘ দাগে প্রশ্নতে মান দেওয়া না থাকে, মান না দিয়ে যদি বলে যে দ্রবণকে এই ধাতুর পাত্রে দ্রবণকে রাখা যাবে কিনা, যদি মান দেওয়া না থাকে তাহলে সেক্ষেত্রেও আমরা সক্রিয়তার সিরিজ দ্বারা ব্যাখ্যা দিতে পারি। এখন দেখি সক্রিয়তার সিরিজ দ্বারা কিভাবে ব্যাখ্যা দেওয়া যায়। এক নম্বরে সক্রিয়তার সিরিজ, এখানে দুইটা কথা সেম ভাবে মাথায় রাখতে হবে। সক্রিয়তার সিরিজ দ্বারা ব্যাখ্যা, সক্রিয়তার সিরিজ দ্বারা, সিরিজ দ্বারা আমরা কিভাবে ব্যাখ্যা দিতে পারি, সক্রিয়তার সিরিজ দ্বারা কিভাবে ব্যাখ্যা দিতে পারি। দেখো, অপেক্ষাকৃত, অপেক্ষাকৃত, অপেক্ষাকৃত কম সক্রিয় ধাতুর পাত্রে, কম সক্রিয় ধাতুর পাত্রে, ধাতুর পাত্রে, ধাতুর পাত্রে বেশি সক্রিয় ধাতুর, ধাতুর পাত্রে বেশি সক্রিয় ধাতুর, বেশি সক্রিয় ধাতুর দ্রবণ রাখা যাবে, দ্রবণ রাখা যাবে। আর অপেক্ষাকৃত বেশি সক্রিয় ধাতুর পাত্রে, বেশি সক্রিয় ধাতুর পাত্রে কম সক্রিয় ধাতুর, কম সক্রিয় ধাতুর দ্রবণ রাখা যাবে না। এখন কেন যাবে না, দেখো, যদি সক্রিয়, অপেক্ষাকৃত কম সক্রিয় যদি পাত্র হয়, যে ধাতুর পাত্রটা সেটা যদি আমার অপেক্ষাকৃত কম হয়, তাহলে ওই পাত্রে বেশি সক্রিয় ধাতুর দ্রবণকে তুমি রাখতে পারবা। কারণ পাত্র যেহেতু সক্রিয় কম, ও কিন্তু ওই দ্রবণের সাথে বিক্রিয়া করবে না। বিক্রিয়া যদি না করে তাহলে বিক্রিয়াটি কিন্তু স্বতঃস্ফূর্ত নয়, বিক্রিয়া করবে না। আর বিক্রিয়া যদি না করে তাহলে কিন্তু পাত্র ক্ষয়প্রাপ্ত হবে না। এজন্য আমরা অপেক্ষাকৃত কম সক্রিয় ধাতুর পাত্রে বেশি সক্রিয় ধাতুর দ্রবণ কিন্তু রাখতে পারবো। এটা কিন্তু মাথায় রাখতে হবে। অপেক্ষাকৃত যে কম ধাতুর পাত্রে, কম সক্রিয় ধাতুর পাত্রে, অপেক্ষাকৃত কম সক্রিয় ধাতুর পাত্রে আমরা বেশি সক্রিয় ধাতুর দ্রবণকে রাখতে পারবো। কারণ পাত্রের সক্রিয়তা যদি কম হয় তাহলে পাত্রটা দ্রবণের সাথে কিন্তু আর বিক্রিয়া করবে না, ফলে বিক্রিয়াটি স্বতঃস্ফূর্তভাবে ঘটবে না এবং পাত্র ক্ষয়প্রাপ্ত হবে না। কিন্তু
অপেক্ষাকৃত বেশি সক্রিয় ধাতুর পাত্রে পাত্রটা যদি বেশি সক্রিয় হয় তাহলে তুমি যখনই দ্রবণ রাখবা ওই দ্রবণের সক্রিয়তা যদি কম হয় সাথে সাথে বিক্রিয়া করে ফেলবে, বিক্রিয়া করে কি হবে, পাত্র ক্ষয়প্রাপ্ত হয়ে যাবে। সুতরাং ওই পাত্রে দীর্ঘদিন তুমি কোনো কিছু সংরক্ষণ করতে পারবা না। তাহলে সক্রিয়তা সিরিজ দ্বারা কীভাবে ব্যাখ্যা করতে হবে, অপেক্ষাকৃত কম সক্রিয় ধাতুর পাত্রে অপেক্ষাকৃত বেশি সক্রিয় ধাতুর দ্রবণ রাখা যাবে, কিন্তু অপেক্ষাকৃত বেশি সক্রিয় ধাতুর পাত্রে কিন্তু অপেক্ষাকৃত কম সক্রিয় ধাতুর দ্রবণকে রাখতে পারবে না, কারণ বিক্রিয়া করে পাত্র ক্ষয়প্রাপ্ত হবে। তাহলে আমরা সক্রিয়তা সিরিজ দ্বারা ব্যাখ্যা কিভাবে দেব, প্রথমে দিব আমরা অপেক্ষাকৃত কম সক্রিয় ধাতুর পাত্রে বেশি সক্রিয় ধাতুর দ্রবণ রাখা যাবে, কারণ বেশি সক্রিয় ধাতুর দ্রবণ রাখলে পাত্রের বিক্রিয়া, যেহেতু পাত্রের সক্রিয়তা কম সুতরাং বিক্রিয়া ঘটবে না, বিক্রিয়াটি স্বতঃস্ফূর্তভাবে ঘটবে না। বিক্রিয়া স্বতঃস্ফূর্তভাবে যদি না ঘটে তাহলে পাত্রও ক্ষয়প্রাপ্ত হবে না, দীর্ঘদিন যাবত সংরক্ষণ করা যাবে। কিন্তু পাত্র যদি ধাতুর অপেক্ষাকৃত বেশি সক্রিয় ধাতুর পাত্রে যদি পাত্রটা বেশি সক্রিয় হয় তাহলে ওইখানে কিন্তু কম সক্রিয় ধাতুর দ্রবণকে তুমি রাখতে পারবে না, কারণ কম সক্রিয় ধাতুর দ্রবণ রাখা সাথে সাথেই কিন্তু পাত্র বিক্রিয়া করে ফেলবে, কারণ পাত্রের সক্রিয়তা বেশি থাকবে, তখন কিন্তু বিক্রিয়া করে পাত্রটা ক্ষয়প্রাপ্ত হয়ে যাবে ধীরে ধীরে, তুমি দীর্ঘদিন কোনো কিছু সংরক্ষণ করতে পারবে না। যেমন আমরা যদি এখানে একটা প্রশ্ন নেই, এভাবে কপার সালফেট লবণের দ্রবণে আমরা একটু উল্টায় লিখি, জিঙ্ক ধাতুর পাত্রে কপার সালফেট লবণের দ্রবণ, কপার সালফেটের দ্রবণ রাখা যাবে কিনা, অথবা এখানে প্রশ্ন হতে পারে, আরেকটা প্রশ্ন নেই যে কপার ধাতুর পাত্রে, আরেকটা প্রশ্ন আমরা এখানে নিলাম, কপার ধাতুর পাত্রে জিঙ্ক সালফেটের দ্রবণ রাখা যাবে কিনা। দেখো দুইটা নিয়েছি আমরা প্রশ্ন সক্রিয়তা সিরিজ দ্বারা ব্যাখ্যা করার জন্য, একটা আমরা পাত্র নিয়েছি জিঙ্কে আর একটা আমরা পাত্র নিয়েছি কপারকে। তাহলে প্রথম প্রশ্নে বলছে জিঙ্ক ধাতুর পাত্রে কপার সালফেটের দ্রবণ রাখা যাবে কিনা, তাহলে জিঙ্ক ধাতুর পাত্রে কপার সালফেটের দ্রবণ রাখা যাবে কিনা। তাহলে দেখো এখানে পাত্রকে জিঙ্ক আর দ্রবণকে কপার সালফেট, তাহলে এই যে কপার আর জিঙ্কের ভিতরে সক্রিয়তা বেশি কার, জিঙ্কের কিন্তু সক্রিয়তা বেশি, আবার জিঙ্কে পাত্র হিসাবে আমরা রাখছি, তাহলে অধিক সক্রিয় ধাতুর পাত্রে কম সক্রিয় ধাতুর দ্রবণ কিন্তু রাখা যাবে না। এখানে কিন্তু 2 নম্বর পয়েন্টে আমি লিখে দিয়েছি, অপেক্ষাকৃত বেশি সক্রিয় ধাতুর পাত্রে কম সক্রিয় ধাতুর দ্রবণ রাখা যাবে না। জিঙ্কের সক্রিয়তা কিন্তু কপারের থেকে বেশি, এই জন্য এই জিঙ্কের আমরা যখন পাত্র হিসাবে নেব তখন কপার সালফেটের দ্রবণ রাখা যাবে না, কারণ জিঙ্কের সক্রিয়তা বেশি বা পাত্রের সক্রিয়তা বেশি। এখানে যদি আমরা কপার সালফেটের দ্রবণকে দেই তাহলে সাথে সাথে জিঙ্ক কিন্তু বিক্রিয়া করে ফেলে এই জিঙ্ক পাত্র কিন্তু ক্ষয়প্রাপ্ত হবে। সুতরাং তুমি দীর্ঘদিন যাবত এই কপার সালফেটের দ্রবণকে জিঙ্ক ধাতুর পাত্রে সংরক্ষণ করতে পারবা না, কারণ বিক্রিয়া ঘটবে জিঙ্কের সক্রিয়তা বেশি হওয়ার কারণে। কিন্তু দ্বিতীয় নম্বর প্রশ্নে দেখো বলা হয়েছে কপার ধাতুর পাত্রে জিঙ্ক সালফেটের দ্রবণ রাখা যাবে কিনা, কপার ধাতুর পাত্রে জিঙ্ক সালফেটের দ্রবণ রাখা যাবে কিনা। এবার কিন্তু পাত্র কপারকে আমরা পাত্র হিসাবে নিয়েছি আর দ্রবণ রাখছি কি, জিঙ্ক সালফেটের দ্রবণ। তাহলে জিঙ্ক এবং কপারের ভিতরে সক্রিয়তা বেশি কার, জিঙ্কের। যেহেতু পাত্রের সক্রিয়তা কম তাহলে এই অপেক্ষাকৃত কম সক্রিয় ধাতুর পাত্রে কিন্তু বেশি সক্রিয় ধাতুর দ্রবণ রাখা যাবে, কারণ পাত্র যদি কম সক্রিয় হয় তাহলে ওখানে বেশি সক্রিয় ধাতুর দ্রবণ রাখলে কিন্তু বিক্রিয়া করবে না, আর পাত্র যদি বিক্রিয়া না করে তাহলে পাত্র ক্ষয়প্রাপ্তও হবে না, আর ক্ষয়প্রাপ্ত না হলে কিন্তু
তুমি দীর্ঘদিন যাবত এই কপার জলীয় দ্রবণকে বা কপার যে কোনো একটা দ্রবণকে তুমি দীর্ঘদিন যাবত সংরক্ষণ করতে পারবা। এখানে যেমন জিঙ্ক সালফেটের দ্রবণকে আমরা কপার ধাতুর পাত্রে দীর্ঘদিন যাবত সংরক্ষণ করতে পারবো। কেন পারবো? কারণ কপারের কিন্তু পাত্র হিসাবে নিয়েছি, আবার কপারের সক্রিয়তা কিন্তু কম জিঙ্ক অপেক্ষা। সহজ কথায় আমরা দুইটা পয়েন্ট মনে রাখবো, অপেক্ষাকৃত কম সক্রিয় ধাতুর পাত্রে বেশি সক্রিয় ধাতুর দ্রবণ আমরা রাখতে পারবো। কারণ পাত্রের সক্রিয়তা যদি কম হয় তাহলে পাত্র দ্রবণের সাথে বিক্রিয়া করবে না, ক্ষয়প্রাপ্ত হবে না, দীর্ঘদিন যাবত সংরক্ষণ করা যাবে। কিন্তু পাত্রের সক্রিয়তা যদি বেশি হয় দ্রবণ অপেক্ষা, তাহলে কিন্তু ওই দ্রবণ রাখার সাথে সাথে কিন্তু পাত্র বিক্রিয়া করে পাত্র ক্ষয়প্রাপ্ত হবে, ফলে তুমি দীর্ঘদিন যাবত সংরক্ষণ করতে পারবা না। তাহলে এখানে দুইটা লাইন আমার মাথায় রাখতে হবে যে কম সক্রিয় ধাতুর পাত্রে অধিক সক্রিয় ধাতুর দ্রবণকে আমরা রাখতে পারবো, কিন্তু অধিক সক্রিয় ধাতুর পাত্রে কিন্তু কম সক্রিয় ধাতুর দ্রবণকে রাখা যাবে না। এভাবে কিন্তু আমরা সক্রিয়তা সিরিজ দ্বারা ব্যাখ্যা দিতে পারি। এখন আমরা দেখব যে কোষ বিভব বা ইএমএফ বা ইনট সেল নির্ণয়ের মাধ্যমে কিভাবে ব্যাখ্যা দেওয়া যায়। কোষ বিভব নির্ণয়ের মাধ্যমে আমরা কিভাবে ব্যাখ্যা দিতে পারি। দেখো এখানে কোষ বিভব বা ইউনিট সেলের মাধ্যমে আমরা যখন ব্যাখ্যা দিব, কোষ বিভব আমি উপরে লিখি, কোষ বিভব বা ইউনিট সেলের মাধ্যমে ব্যাখ্যা। 2 নম্বরে কি কোষ বিভব অথবা ইএমএফ অথবা ইনট সেল নির্ণয়ের মাধ্যমে ব্যাখ্যা। দেখো যখন আমরা কোষ বিভব বা ইনট সেলের নির্ণয়ের মাধ্যমে আমরা দ্রবণ রাখা যাবে কিনা ব্যাখ্যা করব, তখন কয়েকটা কথা আমার মাথায় সেট করে নিতে হবে। আমি কিন্তু প্রত্যেকটা টাইপের আগে 2টা করে পয়েন্ট বলে দিচ্ছি যে এইটা থাকলে এইটা অ্যানোডে যাবে, এইটা ক্যাথোডে যাবে। ওইগুলো যদি ভালোভাবে আয়ত্ত করতে পারো তাহলে খুব সহজে এই যে চ্যাপ্টার কোষ রসায়ন, তড়িৎ রসায়ন, এটা কিন্তু খুব সহজে এখান থেকে অ্যান্সার করতে পারবা। তাহলে কোষ বিভব বা ইএমএফ বা ইনট সেল নির্ণয়ের মাধ্যমে কিভাবে ব্যাখ্যা দেওয়া যায়, এখানেও আমার কয়েকটা পয়েন্ট মাথায় রাখতে হবে। যেমন দেখো পাত্রকে সর্বদা অ্যানোড হিসাবে ধরতে হবে, পাত্রকে সর্বদা অ্যানোড হিসাবে ধরতে হবে, অ্যানোড হিসাবে ধরতে হবে। দ্রবণকে সর্বদা ক্যাথোড হিসাবে ধরতে হবে, তাহলে আমরা যখন ইনট সেল নির্ণয়ের মাধ্যমে পাত্র নির্বাচন করব, তখন আমার পাত্রকে অলওয়েজ টাইম কি হিসাবে নিতে হবে, অ্যানোড হিসাবে ধরতে হবে, এবং দ্রবণকে ক্যাথোড হিসাবে ধরতে হবে। পাত্র যেটা থাকবে সেটাকে আমরা অ্যানোড হিসাবে নেব, দ্রবণ যেটা দেওয়া থাকবে সেটাকে আমরা ক্যাথোড হিসাবে নেব। এরপরে আমরা ইনট সেলের মান বের করব। ইনট সেলের মান প্লাস বের হলে বিক্রিয়াটি স্বতঃস্ফূর্ত, বিক্রিয়া ঘটবে। যদি স্বতঃস্ফূর্ত হয় তাহলে বিক্রিয়া ঘটবে। বিক্রিয়া ঘটলে ওই ধাতুর পাত্রে দ্রবণকে রাখা যাবে না, ওই ধাতুর পাত্রে দ্রবণকে রাখা যাবে না, কারণ পাত্র বিক্রিয়া করে ক্ষয়প্রাপ্ত হবে। পাত্র দ্রবণের সাথে বিক্রিয়া করে ক্ষয়প্রাপ্ত হবে। আবার যদি আমার ইনট সেলের মান মাইনাস বের হয়, মাইনাস বের হলে বিক্রিয়াটি স্বতঃস্ফূর্ত নয়, বিক্রিয়াটি
বিক্রিয়াটি স্বতঃস্ফূর্ত নয়, বিক্রিয়াটি স্বতঃস্ফূর্ত নয়। বিক্রিয়াটি যদি স্বতঃস্ফূর্ত না হয় তাহলে বিক্রিয়া ঘটবে না, বিক্রিয়া ঘটবে না, ঘটবে না। আর বিক্রিয়া যদি না ঘটে তাহলে ওই ধাতুর পাত্রে দ্রবণকে রাখা যাবে বা সংরক্ষণ করা যাবে, ওই ধাতুর পাত্রে দ্রবণকে রাখা যাবে। এই কথাগুলো আমার একটু মনে রাখতে হবে। যদি আমরা কোষ বিভব বা ইনট সেলের মাধ্যমে পাত্র নির্বাচন করতে চাই তাহলে পাত্রকে সর্বদা অ্যানোড হিসাবে এবং দ্রবণকে সর্বদা ক্যাথোড হিসাবে ধরে আমার ইনট সেলের মান বের করতে হবে। ইনট সেলের মান বের করে যদি প্লাস বের হয় তাহলে বিক্রিয়াটি স্বতঃস্ফূর্ত বিক্রিয়া ঘটবে, আর বিক্রিয়া ঘটলে ওই ধাতুর পাত্রে দ্রবণকে রাখা যাবে না, কারণ পাত্র এবং দ্রবণ বিক্রিয়া করে পাত্র ক্ষয়প্রাপ্ত হবে। কিন্তু পাত্রকে অ্যানোড এবং দ্রবণকে ক্যাথোড হিসেবে ধরে ইনট সেলের মান বের করে যদি আমার মাইনাস আসে তাহলে বিক্রিয়াটি স্বতঃস্ফূর্ত নয়। বিক্রিয়াটি যদি স্বতঃস্ফূর্ত না হয় তাহলে কোনো বিক্রিয়া ঘটবে না। সুতরাং ওই ধাতুর পাত্রে দ্রবণকে তুমি দীর্ঘদিন যাবত সংরক্ষণ করতে পারবা বা দ্রবণকে রাখতে পারবা। তাহলে আমরা এখান থেকে একটা ম্যাথ নিয়ে দেখি, ম্যাথ করার চেষ্টা করি। এখান থেকে কেমন টাইপসের ম্যাথ আসে দেখি। কপার ধাতুর পাত্রে প্রশ্ন আছে এখানে, কপার ধাতুর পাত্রে ফেরাস সালফেটের দ্রবণ রাখা যাবে কিনা, দ্রবণ রাখা যাবে কিনা। এখানে মান দেওয়া আছে তোমার কপার থেকে কপার 2+ এর মান দেওয়া আছে -0.34 ভোল্ট এবং আরেকটা মান দেওয়া আছে এখানে আয়রন থেকে Fe2+ এর মান দেওয়া আছে 0.44 ভোল্ট। এই হচ্ছে আমার কোর্সের। এখানে বলছে কপার ধাতুর পাত্রে ফেরাস সালফেটের দ্রবণকে দীর্ঘদিন যাবত সংরক্ষণ করা যাবে কিনা। তাহলে সর্বপ্রথম আমার কাজ কি, পাত্রকে অ্যানোড হিসাবে ধরবো। তাহলে এখানে পাত্রকে আগে আইডেন্টিফাই করি, কপার ধাতুর পাত্রে। তাহলে এটাকে আমরা কি ধরবো, অ্যানোড হিসাবে কিন্তু ধরতে হবে, এটাকে কিন্তু অ্যানোড হিসাবে ধরতে হবে। আর দ্রবণ হচ্ছে ফেরাস সালফেট, তাহলে এইটাকে আমার কি হিসাবে ধরতে হবে, ক্যাথোড হিসাবে ধরতে হবে, ক্যাথোড হিসাবে ধরতে হবে। ধরে কিন্তু আমার ইনট সেলের মান বের করতে হবে। তাহলে আমরা সূত্র কি জানি, ইনট সেল ইকুয়াল ই অফ অ্যানোডে কি ঘটবে, অক্সিডেশন, প্লাস ই অফ ক্যাথোডে কি ঘটবে, ক্যাথোডে ঘটবে কিন্তু রিডাকশন। তাহলে আমার এখানে পাত্রকে কি হিসাবে ধরতে হবে, অ্যানোড হিসাবে। তাহলে দেখো কপারকে যদি কপার পাত্র, এই জন্য কপারকে আমরা অ্যানোড হিসাবে ধরবো। আর অ্যানোডে কি বিক্রিয়া ঘটে, সেই প্রথম থেকে বলে আসছি অ্যানোডে জারণ বিক্রিয়া ঘটে। তার মানে এখানে দেখো কপার থেকে কপার 2+, তার মানে এইটা অর্থ কি, কপার থেকে কপার 2+, এইটা অর্থ কি, এইটা অর্থ হচ্ছে কপার 2টা ইলেকট্রন ত্যাগ করে কপার 2+ এ পরিণত হয়েছে। তার মানে এটা কিন্তু জারণ বিক্রিয়া বা জারণ অর্ধ বিক্রিয়া, তার মানে জারণ বিভবের মান দেওয়া আছে। তাহলে এইটাকে কিন্তু আমরা চেঞ্জ করা লাগবে না, কারণ পাত্রকে আমরা অ্যানোড হিসাবে ধরতে হবে জানি। আর অ্যানোডে কি বিক্রিয়া ঘটে, জারণ বিক্রিয়া ঘটে। এখানে যেহেতু অ্যানোডে জারণ মানই দেওয়া আছে, মানে কপার 2টা ইলেকট্রন ত্যাগ করে কপার 2+ এ পরিণত হচ্ছে, তার মানে এখানে জারণ মানই দেওয়া আছে। তাহলে এইটাকে আমরা চেঞ্জ করা লাগবে না। তাহলে এখানে আমার কপার থেকে কপার 2+, এই মানটা দেওয়া আছে -0.34 ভোল্ট। এবার দেখো এখানে দ্রবণ কে আছে, ফেরাস সালফেট দ্রবণ আছে। এখন এখানে দেখো Fe থেকে Fe2+, এটা মানে কি, এটা মানে Fe আয়রন 2টা ইলেকট্রন ত্যাগ করে ফেরাস আয়নে পরিণত হচ্ছে, তার মানে এটাও কিন্তু জারণ বিভবের মান দেওয়া আছে। কিন্তু পাত্র নির্বাচনের ক্ষেত্রে দ্রবণকে কিসে রাখতে হয়, ক্যাথোড হিসাবে ধরতে হয়। আর ক্যাথোডে কি ঘটে, বিজারণ ঘটে। কিন্তু আমার এখানে দেওয়া আছে জারণ মান, আমরা এইটাকে বিজারণ মানে কনভার্ট করে নিব। বিজারণ মানে কিভাবে কনভার্ট করতে হয় শুধুমাত্র
চিহ্ন পরিবর্তন করে দিলে কিন্তু হয়ে যাবে। যেমন দেখো এখানে Fe থেকে Fe2+ এর মান কত দেওয়া আছে 0.44 ভোল্ট। এটা আমরা পাত্রকে যেহেতু দ্রবণকে ক্যাথোড হিসাবে নিচ্ছি, সুতরাং আমার এখানে বিজারণ বিভবের মান লাগবে। তার মানে উল্টাই দিলাম Fe2+ থেকে Fe, এটা জাস্ট চিহ্ন পরিবর্তন করে দিলাম, প্লাসের জায়গায় মাইনাস দিয়ে দিলাম। এবার আমরা জাস্ট এখানে মানটা বসাই দিয়ে দেখবো ইনট সেলের মান কি আসে। দেখি অ্যানোডে পাত্র যাবে, তার মানে পাত্রে জারণ ঘটবে কপার থেকে Copper2+ প্লাস E, এখানে বিজারণ ঘটবে দ্রবণের 2+ থেকে আয়রন। আমরা এখানে মান বসাই দেই -0.34 ভোল্ট মাইনাস প্লাস এখানে আমরা -0.44 ভোল্ট। তার মানে এখানে যদি আমরা লিখি -0.34 -0.44, এখানে মান কত আসে? এখানে মান আসে -0.78 ভোল্ট। তাহলে দেখো আমরা পাত্রকে অ্যানোড হিসাবে এবং দ্রবণকে ক্যাথোড হিসাবে ধরে আর ইনট সেলের মান যেটা বের করছি সেটা কিন্তু নেগেটিভ আসছে। এটা কিন্তু নেগেটিভ আসছে। যদি নেগেটিভ আসে তাহলে কিন্তু বিক্রিয়াটি স্বতঃস্ফূর্ত নয়, সুতরাং বিক্রিয়া ঘটবে না। এর জন্য আমরা এই যে কপার ধাতুর পাত্রে ফেরাস সালফেটের দ্রবণকে দীর্ঘদিন যাবত সংরক্ষণ করতে পারবো বা দ্রবণকে রাখা যাবে। এটা সক্রিয়তা সিরিজ দ্বারাও ব্যাখ্যা করতে পারো। দেখো কপার ধাতুর পাত্রে ফেরাস সালফেটের দ্রবণ রাখা যাবে কিনা, তার মানে এখানে কপার এবং ফেরাস আমরা যদি সক্রিয়তা সিরিজ দ্বারা ব্যাখ্যা দিতাম তাও কিন্তু একই অ্যান্সার আসতো। দেখো এখানে কপার আর আয়রন দুইটার ভেতরে সক্রিয়তা বেশি কার? অবশ্যই আয়রনের সক্রিয়তা, কিন্তু এই কপার আয়রনের সক্রিয়তা কিন্তু বেশি, আর এই যে কপার পাত্রের সক্রিয়তা কম। তাহলে আমি বলেছিলাম অপেক্ষাকৃত কম সক্রিয় ধাতুর পাত্রে বেশি সক্রিয় ধাতু দ্রবণ রাখা যাবে, কারণ কোনো বিক্রিয়া করবে না, কারণ হচ্ছে পাত্রটা সক্রিয় কম, পাত্রের সক্রিয়তা কম। এজন্য বলেছিলাম অপেক্ষাকৃত কম সক্রিয় ধাতুর পাত্রে বেশি সক্রিয় ধাতুর দ্রবণ রাখা যাবে। তাহলে আমরা এখানে কিন্তু ইনট সেলের মাধ্যমে বের করে দেখলাম যে দ্রবণ রাখা যাবে মাইনাস আসছে। আবার আমরা যদি সক্রিয়তা সিরিজ দ্বারা ব্যাখ্যা দিতে চাই তাহলে এখানে কপারের সক্রিয়তা কিন্তু কি? কপারের সক্রিয়তা কিন্তু কম আয়রন অপেক্ষা। এজন্য এটাকে আমরা পাত্র হিসাবে যেহেতু রাখা হয়েছে, তার মানে সক্রিয়তা কম সক্রিয় ধাতুর পাত্রে বেশি সক্রিয় ধাতুর দ্রবণ রাখলে কিন্তু পাত্রটা বিক্রিয়া করবে না, পাত্র ক্ষয়প্রাপ্ত হবে না, দীর্ঘদিন যাবত আমরা সংরক্ষণ করতে পারবো যে কোনো দ্রবণকে। এই হচ্ছে টাইপ 5। আমরা নেক্সট ক্লাসে টাইপ 6 করবো নানেস্টের সমীকরণ দ্বারা। ওইখান থেকে নানেস্টের সমীকরণ দিয়ে আমরা এখান থেকে ম্যাথ শেষ করব, করলে আমাদের এই চ্যাপ্টারটা মোটামুটি শেষ হয়ে যাবে।